হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা আইএলটিএস একাডেমিক রাইটিং টাস্ক 2 এর অপিনিয়ন এসে বা এগ্রি ডিসএগ্রি এসে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমি বিশ্বাস করি এই ভিডিও দেখার পর রাইটিং টাস্ক 2 বা অপিনিয়ন এসে নিয়ে কারো আর কোনো কনফিউশন থাকবে না। রাইটিং টাস্ক 2 এত সহজ করে লেখা যায় বা এত সহজ করে লিখলেও ভালো স্কোর করা যায় তা অনেকে জানতোই না। আমাদের কি হয়, অনেক টিচাররা প্রথমেই দুর্বল স্টুডেন্টদের মনে একটা ভয় ঢুকিয়ে দেয় বা সহজ করে উপস্থাপন না করে কমপ্লেক্স করে ফেলে। আমাদের কাছে জটিল করে দেওয়ার জন্য আমরা রাইটিং টাস্ক 2 কে ভয় পেতে শুরু করি প্রথম থেকে। এই জন্য আমরা রাইটিং টাস্ক 2 তে হাতই দিতে চাই না। কিন্তু রাইটিং টাস্ক 2 যে এত সহজভাবে লিখলেও ভালো স্কোর পাওয়া যায় সেটা অনেক স্টুডেন্ট জানেই না। চলুন আমরা প্রথমে রাইটিং টাস্ক 2 সম্পর্কে একটু দেখে আসি। আমাদের আগের ক্লাসে এই প্লেলিস্টের প্রথম ক্লাসে রাইটিং টাস্ক 2 সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে। এখন আমরা একবার চোখ বুলিয়ে আসি। তারপর আমরা দেখব কিভাবে অপিনিয়ন এসে মানে এগ্রি ডিসএগ্রি এসে লিখতে হয়। আমরা প্রথমেই এই ক্লাসটা দেখলাম আর রাইটিং টাস্ক 2 কি সেটা অবশ্যই দেখে আসবো। আচ্ছা, আমরা জানি রাইটিং টাস্ক 2 এ মূলত 5 ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন থাকে। যেমন অপিনিয়ন এসে, যেটাকে এগ্রি ডিসএগ্রি বলা হয়। তারপর আছে ডিসকাশন এসে, যেটাকে ডিসকাস বোথ ভিউজ। এখানে ডিসকাস বোথ ভিউজ লেখা থাকে, এখানে উভয় দিক আলোচনা করতে হবে। তারপর প্রবলেম সলিউশন এসে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে, ডাবল কোয়েশ্চেন এসে বা ডাইরেক্ট কোয়েশ্চেন। ঠিক আছে, এবার আমরা রাইটিং টাস্ক 2 লেখার আগে অবশ্যই কিছু ইউজফুল লিঙ্কিং ওয়ার্ড আমাদের মুখস্থ করে ফেলতে হবে। যেমন ফর এডিশন, এডিশনের জন্য ফার্দার মোর, আরো যুক্তি বা তথ্য যুক্ত করতে এটি ব্যবহার করা হয়। যখন আমরা নতুন কোনো যুক্তি বা তথ্য উপস্থাপন করব বা একটি যুক্তির পরে আরেকটি যুক্তি উপস্থাপন করব, তখন আমরা এই ফার্দার মোর শব্দটা ব্যবহার করব। তবে বারবার ফার্দার মোর না লিখে মাঝে মধ্যে আমরা কি লিখতে পারি, মোর ওভার লিখতে পারি, ইন এডিশন লিখতে পারি, অলসো লিখতে পারি, এডিশনালি লিখতে পারি। এইগুলো ব্যবহার করে আমাদের সেন্টেন্সে বা রাইটিং কে ভেরিয়েশন আনা যায়। আর ভেরিয়েশন আনার কারণে দেখতে অনেক সুন্দর লাগে এবং স্কোরও ইনক্রিজ হয়। তারপর সিকোয়েন্সের জন্য যখন ধারাবাহিকভাবে কোনো কিছু আমরা বলে যাব, তখন কি বলব, ফার্স্টলি, সেকেন্ডলি, দেন, আফটার, টু বিগিন উইথ, ফাইনালি, ইভেনচুয়ালি। এগুলো ব্যবহার করে আমরা বা এগুলোর মধ্যে সামঞ্জস্য রেখে যদি আমরা প্যারাগ্রাফে লিখি, তাহলে প্যারাগ্রাফটা দেখতে অনেক সুন্দর হয় এবং স্কোরও বাড়ে। তারপর কন্ট্রাস্ট, যখন বিপরীত দেখাবো, আমরা বিপরীত আলোচনা করব বা একটার বিপরীতে আরেকটা, তখন কি করব, ইন কম্পারিজন, কম্পারিজন পার্থক্য, ইন কন্ট্রাস্ট তার বিপরীতে, হাউএভার, অলদো, এগুলো দিয়ে আমরা বিপরীত তুলনা করব। এডিং এক্সাম্পল, একটা কথা মাথায় রাখবেন, রাইটিং টাস্ক 2 তে এক্সাম্পল এড করলে স্কোর অনেক বেশি বেড়ে যায়। এবং অবশ্যই আমি বলবো প্রত্যেকটা প্যাটার্নে অবশ্যই এক্সাম্পল এড করবেন। দেখুন এক্সাম্পল কিভাবে এড করব। ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, টু ইলাস্ট্রেট, এই শব্দগুলো ব্যবহার করে এক্সাম্পল দিতে পারি। আমি মূলত বডি 1 এ ফর এক্সাম্পল এবং বডি 2 তে ফর ইনস্ট্যান্স ব্যবহার করি। তারপর যখন রেজাল্ট দেখাবো, কোনো আউটকাম দেখাবো, তখন কি, সো, দেয়ারফর, অ্যাজ এ রেজাল্ট, বিকজ, কনসিকুয়েন্টলি। আমি মূলত অ্যাজ এ রেজাল্ট এবং কনসিকুয়েন্টলি এই দুইটা শব্দ ব্যবহার করি। একটা বডিতে অ্যাজ এ রেজাল্ট এবং অন্য একটা বডিতে কনসিকুয়েন্টলি ব্যবহার করি। অনেক সময় বিকজ, দেয়ারফর, সো এগুলো ব্যবহার করতে হয়। তারপর কনক্লুশনে কি করব, টু সাম আপ, টু কনক্লুড, ইন কনক্লুশন, টু সামারাইজ, এই শব্দগুলো ব্যবহার করব। তারপর কিছু ইউজফুল ফ্রেজেস, নট অনলি বাট অলসো, আমরা সবাই এই শব্দের সাথে পরিচিত। তারপর কি আছে, আনডাউটলি, উইথাউট আ ডাউট, মোর ওভার, ফার্দার মোর, ডিসপাইট দিস। এই লিঙ্কিং ওয়ার্ডগুলো আমরা মুখস্থ করে ফেলবো প্রথমেই। এবং যখন একটা প্যারাগ্রাফে এই লিঙ্কিং ওয়ার্ডগুলো এবং সিকোয়েন্স, কন্ট্রাস্ট সবগুলো যখন আমরা সুন্দরভাবে ব্যবহার করতে পারবো, তখন একটা প্যারাগ্রাফকে দেখতে অনেক বেশি স্মুথ এবং ন্যাচারাল মনে হবে। আর এটার মাধ্যমে এক্সামিনার অনেক বেশি সন্তুষ্ট হবে এবং আমাদের ভালো একটা স্কোর দিবে। ঠিক আছে, এবার আমরা দেখি অপিনিয়ন এসে বা এগ্রি ডিসএগ্রি এসে, যেটা নিয়ে আজকে আলোচনা করব। আমি বিশ্বাস করি আজকের এই ভিডিও দেখার পর যদি কেউ ভালোভাবে প্র্যাকটিস করে, মাত্র দুর্বল স্টুডেন্ট 3 দিনের প্র্যাকটিসে 6 পয়েন্ট প্লাস পেতে পারে। আর
মিড লেভেলের স্টুডেন্টরা যদি এটা দেখে প্র্যাকটিস করে তাহলে 6.5 টু 7 স্কোর পেতে পারে। আমাদের প্রধান দুর্বলতা হচ্ছে আমরা রাইটিং টাস্কে ভয় পেয়ে এটাতে হাতে দেই না এবং আমরা মনে করি যদি আমরা সহজ করে লিখি তাহলে হয়তো এক্সামিনার স্কোর দিবে না। কিন্তু বিশ্বাস করেন অনেক সহজ করে যদি আমরা স্মুথনেস রেখে সঠিক স্ট্রাকচারে লিখতে পারি তাহলে এক্সামিনার আপনাদের মার্ক দিতে বা স্কোর দিতে বাধ্য। আমরা দেখি অপিনিয়ন এসে এগ্রি ডিসএগ্রি এসে কিভাবে বুঝবো। প্রথম সমস্যা যেটা হয় তা হলো আমরা চিনতে ভুল করি আর এই জন্য আমাদের টাস্ক অ্যাচিভমেন্টে অনেক সময় স্কোর কমে যায় কারণ আমরা অপিনিয়ন এসে বা এগ্রি ডিসএগ্রি এসের জায়গায় আমরা প্রবলেম সলিউশন বা ডিসকাস বোথ ভিউজ দিয়ে দিই। তাহলে প্রথমেই আমাদের প্যাটার্ন গুলো চিনতে হবে। আচ্ছা, অপিনিয়ন এসে বা এগ্রি ডিসএগ্রি এসে যে পরীক্ষাতে আসছে এটা আমরা কিভাবে চিনবো, কিভাবে বুঝবো এটা অপিনিয়ন এসে? আচ্ছা, প্রশ্নের ধরন চেনার জন্য বা চেনার উপায় কোয়েশ্চেনের শেষে থাকবে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি অথবা টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। কোয়েশ্চেনের শেষে যখন এই দুইটা সেন্টেন্স থাকবে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি অথবা টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, তখন আমরা বুঝে নিব এটা এগ্রি অর ডিসএগ্রি। এগ্রি অর ডিসএগ্রি কোয়েশ্চন মানে অপিনিয়ন, এখানে আমাদের অপিনিয়ন চাচ্ছে। আচ্ছা, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি মানে কি? তুমি কি পক্ষে নাকি বিপক্ষে? এগ্রি অর ডিসএগ্রি। আবার টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, তুমি কতটুকু পক্ষে বা বিপক্ষে। আচ্ছা, এবার আমরা দেখি এখানে আপনাকে কি করতে হবে। এখানে আপনাকে একটা নির্দিষ্ট মতামত দেওয়া হবে, একটা নির্দিষ্ট মতামত দেওয়া হবে কোয়েশ্চনে। আপনি এই মতামতের পক্ষে নাকি বিপক্ষে তা বলবেন এবং বলতে হবে আপনি কেন পক্ষে বা বিপক্ষে। আপনি এই মতামতের পক্ষে নাকি বিপক্ষে তা বলতে হবে। কারণ কি? কারণ এটা অপিনিয়ন এসে, আপনার মতামত জানতে চায়। তারপর বলতে হবে কেন আপনি পক্ষে বা বিপক্ষে। এবার আমরা একটা কোয়েশ্চেন দেখি। দেখেন একটা এক্সাম্পল, গভর্নমেন্ট শুড স্পেন্ড মানি অন রেলওয়েজ রাদার দেন রোডস, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। এই সেন্টেন্সটা দেখলেই আমরা বুঝতে পারবো এটা এগ্রি ডিসএগ্রি বা অপিনিয়ন এসে আসছে। আমাদের এইটার স্ট্রাকচার অনুযায়ী লিখতে হবে। গভর্নমেন্ট শুড স্পেন্ড মানি অন রেলওয়েজ রাদার দেন রোডস। সরকারের উচিত কি রেলওয়েতে বেশি ইনভেস্ট করা বা টাকা ব্যয় করা হাইওয়ে থেকে, রোড থেকে। আচ্ছা, এখানে প্রথম সেন্টেন্সে একটা নির্দিষ্ট মতামত দেওয়া আছে, প্রথম সেন্টেন্সে একটা নির্দিষ্ট মতামত দেওয়া থাকবে এবং দ্বিতীয় সেন্টেন্সে প্রশ্ন করবে। এই যে দ্বিতীয় সেন্টেন্সে প্রশ্ন করছে। এবার আমরা দেখি এটা লেখার নিয়ম বা প্যাটার্নটা কি। এটাই সবচেয়ে সহজ স্ট্রাকচার এবং এই স্ট্রাকচারে লিখেই 7 স্কোর করা সম্ভব। প্রথমেই ইন্ট্রোডাকশন লিখবো। আমরা 4টা প্যারা নিয়ে একটা রাইটিং টাস্ক 2 লিখবো। প্রথমে ইন্ট্রোডাকশন, তারপর বডি প্যারাগ্রাফ 1, তারপর বডি প্যারাগ্রাফ 2 আর শেষে কনক্লুশন। এবার আমরা দেখি কোনটা কিভাবে লিখবো বা কোনটাতে কি লিখতে হবে। ইন্ট্রোডাকশন মানে ভূমিকা। আমরা ছোটবেলা থেকে এসে লিখে আসি, আমরা জানি ইন্ট্রোডাকশন দিতে হয়, কনক্লুশন দিতে হয় এবং অনেকগুলো বডি দিয়ে আমরা এসে লিখতাম। এখানে আরো অনেক সহজ, ইন্ট্রোডাকশন আর কনক্লুশন তো থাকছেই, সাথে অনেকগুলো বডির বিপরীতে মাত্র 2টা বডিতে আমরা লিখতে হবে। আচ্ছা, আপনারা জানেন 250 সর্বনিম্ন 250 থেকে আমরা 300 এর মধ্যে শব্দে লিখতে হবে। আমি মনে করি 260 থেকে 70 শব্দই আদর্শ। যাই হোক, এবার আমরা ইন্ট্রোডাকশন দেখি। ইন্ট্রোডাকশনে কি করতে হবে? প্রথমেই প্রশ্নকে নিজের ভাষায় লিখে দিতে হবে, প্যারাফ্রেজ। প্রশ্নকে নিজের ভাষায় প্যারাফ্রেজ করতে হবে। আচ্ছা, প্রথমে যে সেন্টেন্সটা আছে, এই যে সেন্টেন্সটা দিছে গভর্নমেন্ট শুড স্পেন্ড মানি অন রেলওয়েজ রাদার দেন রোডস, এটাকে আমরা প্যারাফ্রেজ করব ইন্ট্রোডাকশনে। তারপরে এক লাইনে লিখুন আপনি কোন দিকে যাবেন। এখানে যে পক্ষে না বিপক্ষে নিজের অপিনিয়ন জানতে চাইছে, এই জন্য এক লাইনে লিখতে হবে আমি কোন দিকে যাব, পক্ষে নাকি বিপক্ষে এবং কেন, এটাও আমরা লিখে দিব। এটাকে বলে থেসিস স্টেটমেন্ট। তারপর বডি প্যারাগ্রাফ 1 এ কি লিখবো? যখন এগ্রি ডিসএগ্রি বা অপিনিয়ন এসে আসবে তখন বডি প্যারাগ্রাফে আমরা লিখব আমরা পক্ষে বা বিপক্ষে। আমরা যদি পক্ষে হই তাহলে পক্ষে একটা যুক্তি দিব এবং সাথে কিছু সাপোর্ট দিব, তারপর উদাহরণ দিব। বডি প্যারাগ্রাফ 2 তেও আমরা যদি পক্ষে থাকি তাহলে এখানে পক্ষে আরো একটা যুক্তি দিব। প্রথমে পক্ষে থাকলে পক্ষে প্রথম যুক্তি এবং দ্বিতীয় বডিতে পক্ষে দ্বিতীয় যুক্তি দিব এবং এটার সাথেও উদাহরণ দিব। আবার যদি আমরা বিপক্ষে থাকি তাহলে বিপক্ষে
প্রথম যুক্তি প্রথম বডিতে দিব এবং বিপক্ষে দ্বিতীয় যুক্তি দ্বিতীয় বডিতে দিব। তাহলে আমরা বুঝতে পারলাম রাইটিং টাস্ক 2 এর অপিনিয়ন বা এগ্রি ডিসএগ্রি এসেতে বডি প্যারাগ্রাফ 1 এবং 2 তে একই কথা লিখতে হয়। আমি যদি পক্ষে যাই, স্টেটমেন্টের পক্ষে যাই, তাহলে বডি 1 এ পক্ষে যুক্তি দিব এবং বডি 2 তেও পক্ষে আরেকটা যুক্তি দিব এবং সবগুলো যুক্তির সাথে উদাহরণ থাকবে। তারপর কনক্লুশনে কি লিখবো? কনক্লুশনে খুবই সংক্ষেপে পুরো লেখার সারমর্ম লিখবো। আমরা ছোটবেলা সারমর্ম লিখে আসছি, ঠিক এইভাবেই পুরো একটা লেখার সারমর্ম আমরা কনক্লুশনে লিখে দিব এবং নিজের মতামত আবার ক্লিয়ার করে নিব, পরিষ্কার করে নিব। আচ্ছা, চলুন এবার আমরা একটা কোয়েশ্চেন এবং আনসার দেখে আসি। সাথে আমরা ছোট্ট একটা টেমপ্লেট, এটাকে আসলে টেমপ্লেটও বলা যাবে না, এটি স্ট্রাকচার। আমি মনে করি দুর্বলদের জন্য এই স্ট্রাকচারটাই বেস্ট। এটাকে এক্সামিনার কখনো টেমপ্লেট হিসেবে ধরবে না। আমরা যে উদাহরণে এক্সাম্পলে একটা কোয়েশ্চেন দেখছিলাম, এই কোয়েশ্চেনের একটা স্যাম্পল আনসার আমরা দেখে নিই। Government should spend money on railways rather than roads. To what extent do you agree or disagree? Agree disagree introduction template আমরা ইন্ট্রোডাকশনে এরকম লিখবো। দেখুন এখানে বলছে গভর্নমেন্ট শুড স্পেন্ড মানি অন রেলওয়েজ রাদার দেন রোডস। আমরা লেখার নিয়মে কি দেখছিলাম? লেখার নিয়মে দেখছিলাম প্রথমে প্রশ্নকে নিজের ভাষায় লিখে দিন, মানে প্যারাফ্রেজ করুন, তারপর নিজে কোন দিকে যাব সেই পক্ষে না বিপক্ষে এটা লিখবো। দেখুন ইট ইজ অফেন সাজেস্টেড দ্যাট, প্রথমেই আমরা লিখবো ইট ইজ অফেন সাজেস্টেড দ্যাট, অথবা আমরা ইট ইজ আর্গিউড দ্যাট, মেনি পিপল বিলিভ দ্যাট, যেটা আমাদের পছন্দ সেটাই লিখতে পারি। তারপর প্যারাফ্রেজ বা রিফ্রেজ দ্য কোয়েশ্চেন টপিক। এখন এটা আমাদের টেমপ্লেট আকারে থাকবে, এটা আমরা মুখস্থ করে নিব। এখানে যেটা পছন্দ হয় সেটাই মুখস্থ করে নিব, অন্যটাও লিখতে পারেন আপনাদের যেটা পছন্দ হয়। তারপর কি রিফ্রেজ দ্য কোয়েশ্চেন টপিক, আগে বলছিলাম যেটা কোয়েশ্চেন যেটা করছে এটারে আমরা প্যারাফ্রেজ করব, যেমন গভর্নমেন্ট শুড স্পেন্ড মানি অন রেলওয়েজ রাদার দেন রোডস, এটাকে প্যারাফ্রেজ করব। তারপর এই সেন্টেন্সটা শেষ করে আই পার্সোনালি, আমি কি পক্ষে নাকি বিপক্ষে এটা উল্লেখ করব। আই পার্সোনালি যদি এগ্রি হই তাহলে এগ্রি লিখবো, ডিসএগ্রি হলে ডিসএগ্রি লিখবো। এবং পরে আবার টেমপ্লেট অনুযায়ী উইথ দিস ভিউ বিকজ, তারপর এখানে অবশ্যই বিকজ দিয়ে আমরা দুইটা কারণ দিয়ে দিব। এখানে যদি আমরা দুইটা কারণ দিয়ে দিই তাহলে এক্সামিনার প্রথমেই বুঝতে পারবে আমরা কেন এগ্রি হচ্ছি বা কেন ডিসএগ্রি হচ্ছি। দুইটা কারণ সংক্ষেপে দিব। তারপর কি ইন দিস এসে, এগুলো স্ট্রাকচারের মতো। ইন দিস এসে আই উইল এক্সপ্লেইন হোয়াই, এই এসেতেই আমি বর্ণনা করব বা ব্যাখ্যা করব কেন, হোয়াই, এখানে আবার আমার পজিশনটা লিখে নিব। তারপর এখান থেকে যে কোনো একটা কন্টেক্সট অনুযায়ী, যে কোনো একটা প্রশ্ন অনুযায়ী যে কোনো একটা সেন্টেন্স আমরা চুজ করে নিব। যেমন আই উইল এক্সপ্লেইন হোয়াই দিয়ে আমার পজিশন দিব, তারপর ইজ দ্য বেটার চয়েস অথবা মোর ইফেক্টিভ অথবা মোর রিজনেবল। এবার দেখুন এই কোয়েশ্চেনটাকে আমরা সলভ করি, এই কোয়েশ্চনটার আনসার কি হবে, কিভাবে আমরা প্যারাফ্রেজ করি। আচ্ছা, ইট ইজ অফেন সাজেস্টেড দ্যাট লেখা লাগবে আমাদের, এটা আমরা লিখলাম ইট ইজ অফেন সাজেস্টেড দ্যাট, অথবা লিখবো ইট ইজ অফেন আর্গিউ দ্যাট, অথবা ইট ইজ বিলিভড বাই মেনি পিপল। যে যেটা পছন্দ করেন সেটাই লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে কি করবে রিফ্রেজ দ্য কোয়েশ্চন বা টপিক, কোয়েশ্চন টপিক, টপিকটাকে প্যারাফ্রেজ করব। গভর্নমেন্ট শুড ইনক্রিজ ইনভেস্টমেন্ট ইন রেলওয়েজ ইনফ্রাস্ট্রাকচার রাদার দেন বিল্ডিং নিউ হাইওয়ে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা প্যারাফ্রেজিংটা কি সুন্দরভাবে করতেছি কিনা। প্রশ্নের প্যারাফ্রেজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক্সামিনার প্রথমেই দেখবে আপনি কোয়েশ্চনের কিভাবে প্যারাফ্রেজ করছেন। দেখুন এখানে ছিল গভর্নমেন্ট শুড স্পেন্ড মানি অন রেলওয়েজ রাদার দেন রোডস, আর আমরা কিভাবে লিখছি গভর্নমেন্ট শুড ইনক্রিজ, এখানে বলছে ইনক্রিজ স্পেন্ড মানি অন রেলওয়েজ রাদার দেন রোড, রোড থেকে বেশি স্পেন্ড করা প্রয়োজন কিসে রেলওয়েজে। আমরা এখানে লিখছি গভর্নমেন্ট শুড ইনক্রিজ ইনভেস্টমেন্ট, এখানে ইনভেস্টমেন্ট মানি না এনে আমরা এখানে ইনক্রিজ ইনভেস্টমেন্ট বিনিয়োগ আনছি ইন রেলওয়েজ ইনফ্রাস্ট্রাকচার রাদার দেন বিল্ডিং নিউ হাইওয়েজ, এখানে ছিল রোডস, আমরা রোডস কে কি লিখছি বিল্ডিং নিউ হাইওয়েজ। তার মানে it is often suggested that government should increase investment in railways infrastructure rather than building new highways. এটি বিশ্বাস করা হয়, প্রায় এটি বলা হয় যে সরকারকে নতুন মহাসড়ক তৈরির বদলে কি করতে হবে রেলপথের অবকাঠামোয় বিনিয়োগ বাড়ানো উচিত।
তারপর আই পার্সোনালি আমি কি এগ্রি করব নাকি ডিসএগ্রি করব? যদি আপনার মনে হয় এগ্রি করা উচিত তাহলে আমার মতো আপনিও এগ্রি করবেন। আই পার্সোনালি এগ্রি উইথ দিস ভিউ বিকজ এগ্রি করলাম কেন তার কারণ দিব। বিকজ ট্রেন ক্যান হেল্প টু রিডিউস ট্রাফিক প্রবলেমস। এই দেখুন দুইটা কারণ এই যে লিখে দিয়েছিলাম, দুইটা রিজন, রিজন 1, রিজন 2। ট্রেন ক্যান হেল্প টু রিডিউস ট্রাফিক প্রবলেমস এন্ড পলিউশন। ট্রেন কি করতে পারে? ট্রাফিক প্রবলেম এবং পলিউশন রিডিউস করতে পারে। তারপর ইন দিস এসে আই উইল এক্সপ্লেইন ওয়াই ইনভেস্টিং ইন রেলওয়েজ ইজ বেটার চয়েস। এখানে আমি বেটার চয়েসটা নিয়েছি। আচ্ছা, এখানে কি লিখছিলাম? আই পার্সোনালি এগ্রি উইথ দিস ভিউ বিকজ ট্রেন ক্যান হেল্প টু রিডিউস ট্রাফিক প্রবলেম এন্ড পলিউশন। আমি ব্যক্তিগতভাবে এই মতের সাথে একমত। এই যে আই পার্সোনালি এগ্রি, আমি ব্যক্তিগতভাবে একমত উইথ দিস ভিউ। বিকজ কারণ কি? আমি একমত হওয়ার কারণ হচ্ছে ট্রাফিক সমস্যা ও দূষণ কমাতে সাহায্য করবে। কি সাহায্য করবে? ট্রেন। এই হলো আমাদের ইন্ট্রোডাকশন, এবং ইন্ট্রোডাকশনটাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ইন্ট্রোডাকশন লিখতে পারলে বডি যে কেউ লিখতে পারবে। এস এর বডি লেখা কোনো ব্যাপার না, কিন্তু ইন্ট্রোডাকশনটাকে সুন্দর করে লিখতে হবে। এই জন্যই এই স্ট্রাকচারটা দিয়ে দিলাম, যাতে দুর্বলরা সহজেই ইন্ট্রোডাকশন লিখতে পারে। এবার আমরা দেখি বডিতে কি আছে। বডিতে আমরা লিঙ্কিং ওয়ার্ড গুলো ব্যবহার করব। প্রথমেই রেড মার্ক করে দিয়েছি, যেটা আমরা চাইলে মুখস্থ হিসেবে ব্যবহার করতে পারি। There are a number of reasons why I believe। মানে কি? বেশ কিছু, অনেকগুলো কারণ আছে কেন আমি বিশ্বাস করি the government should spend money on railways instead of highways। সরকার কেন সড়কের পরিবর্তে রেলওয়েতে অর্থ ব্যয় করা উচিত সরকারের, এর বেশ কিছু কারণ আছে। ওয়ান মেজর রিজন টু সাপোর্ট, এটা আমরা প্রত্যেকটা অপিনিয়নের সাথে ব্যবহার করতে পারবো এই দুইটা। ওয়ান মেজর রিজন টু সাপোর্ট railways investment is that it can help reduce traffic congestion in many cities। আচ্ছা, এই এতটুকু ট্রাফিক কনজেশন। একটা বড় কারণ কি? একটা বড় কারণ হলো এটি ট্রাফিক জ্যাম কমাতে সহায়তা করে। তারপর in many cities roads are already crowded with cars, buses and trucks। অনেক বড় শহরের রাস্তাগুলো ইতিমধ্যেই কি হচ্ছে? গাড়ি, বাস, ট্রাকে ভরে গেছে। moreover, এই যে moreover শব্দটা লিঙ্কিং ওয়ার্ড, if more people use trains the number of vehicle on road will decrease। আরো বেশি মানুষ যদি, এই যে if more people, আরো বেশি মানুষ যদি ট্রেন ব্যবহার করে তাহলে রাস্তায় যানবাহনের সংখ্যা কি হবে? কমে যাবে। vehicles, number of vehicles road will decrease। as a result, as a result outcome কি? traffic jams will be less common and travel time will become shorter for everyone। তার ফলে কি হবে? ফলস্বরূপ ট্রাফিক জ্যাম কম হবে এবং যাতায়াতের সময় সবার জন্যই কমে আসবে। তারপর উদাহরণ দেওয়াটা আমি বলছিলাম খুবই গুরুত্বপূর্ণ। ফর এক্সাম্পল, ইন জাপান high speed trains have greatly reduced the need for long distance car travel, making commuting easier and faster। উদাহরণস্বরূপ জাপানে হাই স্পিড ট্রেন দীর্ঘ দূরত্বের গাড়ি ভ্রমণের প্রয়োজনীয়তা অনেকাংশে কি করছে? কমিয়ে দিয়েছে জাপানে, যার ফলে যাতায়াত আরো সহজ এবং দ্রুত হয়েছে। জাপানে আমরা দেখছি না অনেক হাই স্পিড ট্রেন আছে, ওইগুলো যাতায়াতের দূরত্বটা অনেক কমিয়ে দেয় এবং গাড়ির প্রয়োজনীয়তা অনেকটা কমিয়ে দেয়, তাই সেখানে যাতায়াত অনেক সহজ এবং দ্রুত হয়েছে। দেখুন এখানে কঠিন কোনো সেন্টেন্স, কঠিন কোনো ওয়ার্ড কিছুই আমি ব্যবহার করিনি। তারপরও সুন্দর একটা ফ্লো আসছে এই রাইটিং এ। এবার আমরা দেখি বডি 2। এটা যেহেতু এগ্রি এবং ডিসএগ্রি, এখানে আমরা বডি 1 এ আমরা এগ্রি করছি এবং এগ্রি সাপোর্টে কিছু কথা বলছি। এবার বডি 2 তো আমরা এগ্রি হিসেবে আরো কিছু কথা বলবো। মানে এখানে আমরা এগ্রি করায় যুক্তি দিয়েছি, এখানেও এগ্রি করায় কিছু যুক্তি দিব। এখানে কি দিয়ে শুরু করছি? ফার্দার মোর, মানে এছাড়াও। আমরা পরে আসছিলাম লিঙ্কিং ওয়ার্ডে নতুন কিছু অ্যাড করতে হলে ফার্দার মোর দিয়ে অ্যাড করতে পারি। তাহলে এখানে আমরা নতুন বডিতে যাচ্ছি, এটা বডি 2। বডি 2 তে আমরা ফার্দার মোর দিয়ে যদি শুরু করি তাহলে বললাম এছাড়াও, কারণ আগে একটা যুক্তি দিছি এখন আরেকটা যুক্তি দিচ্ছি, তার মানে এছাড়াও। এছাড়াও ট্রেনস আর মোর ইকো ফ্রেন্ডলি। দেখুন আগে আমরা এখানে মূলত কি নিয়ে? ট্রাফিক কনজেশন, ট্রাফিক জ্যাম নিয়ে কথা বলছি, কারণ আমরা ইন্ট্রোডাকশনে এই দুইটার কথাই উল্লেখ করছি। কি কি?
ট্রাফিক প্রবলেম এন্ড পলিউশন। তাহলে ট্রাফিক প্রবলেম রিলেটেড কথা এখানে বলছি বডি 1 এ। এবার আমরা বডি 2 তে পলিউশন রিলেটেড কথা বলবো। দেখুন, ফার্দারমোর ট্রেনস আর মোর ইকো ফ্রেন্ডলি দেন কার্স এন্ড বাসেস। ট্রেন, গাড়ি ও বাসের তুলনায় পরিবেশ বান্ধব। ট্রেন, গাড়ি এবং বাসের তুলনায় ইকো ফ্রেন্ডলি আমরা সবাই জানি। দে প্রডিউস লেস এয়ার পলিউশন এন্ড ইউজ লেস ফুয়েল পার পারসন। এগুলো কি করে কম বায়ু দূষণ করে এবং মাথাপিছু কি করে জ্বালানি কম ব্যবহার করে, কারণ অনেক মানুষ একসাথে যাতায়াত করতে পারে। দিস ক্যান হেল্প রিডিউস গ্রিনহাউস গ্যাস ইমিশন এন্ড ফাইট ক্লাইমেট চেঞ্জ। এটি গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে সাহায্য করে এবং কি করে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে এই যে ফাইট করে, লড়াই করে। ইন এডিশন, এখানে আবার ইন এডিশন দিয়ে আমরা অ্যাড করছি, ট্রেনস আর অফেন সেফার এন্ড মোর কমফোর্টেবল ফর লং জার্নি। দীর্ঘযাত্রার ক্ষেত্রে কি ট্রেন অনেক নিরাপদ এবং আরামদায়ক। সেফার এন্ড মোর কমফোর্টেবল ফর ইনস্ট্যান্স কম্পেয়ার টু রোড ট্রাভেল, ট্রেন অ্যাক্সিডেন্ট আর ভেরি রেয়ার। এটি অবশ্যই আমরা প্রতিদিনই নিউজ চ্যানেলগুলি অনেকগুলা কি গাড়ি দুর্ঘটনা দেখি, কিন্তু ট্রেন দুর্ঘটনাগুলো খুবই রেয়ার হয়, তবে অনেক কম হয়। Consequently, people feel more secure while using ট্রেন ট্রান্সপোর্ট। মানুষ কি করে সড়ক ভ্রমণের তুলনায় ট্রেন দুর্ঘটনা অনেক কম থাকে, তাই কি করে মানুষ রেলপথ ব্যবহার নিরাপদ বোধ করে। The government can use railway project to connect rural and urban areas, helping people find better jobs and access important services. সরকার কি করতে পারে? সরকার রেলপথ ব্যবহার করে গ্রামীণ ও শহরে এলাকাগুলোকে সংযুক্ত করতে পারে, গ্রাম এবং শহরকে সংযুক্ত করতে পারে, যা মানুষের জন্য ভালো চাকরি খুঁজতে পাওয়া এবং গুরুত্বপূর্ণ সেবা সহজ করে তোলে। কারণ গাড়ির মাধ্যমে যাতায়াত অনেক অসুবিধা, কিন্তু যদি ট্রেনের মাধ্যমে অনেক আছে, অনেক প্রত্যন্ত গ্রামেও যাতায়াত ব্যবস্থা, রোড ব্যবস্থা ভালো নেই এবং হাইওয়ে রোড নেই। এই জন্য কি করতে হয়, তাদের শহরে যেতে অনেক ভোগান্তির শিকার হতে হয়। এই জায়গায় যদি ট্রেন থাকে তাহলে প্রত্যন্ত অঞ্চল, গ্রামের প্রত্যন্ত অঞ্চলকে সংযুক্ত করতে পারেন দেশের বড় শহরের সাথে। এতে করে চাকরি খুঁজে পাওয়া বা অন্যান্য জরুরি সেবার জন্য শহরে যাওয়া সহজ হয়ে যাবে। এই এই শেষ হলো আমাদের বডি প্যারা 2। এবার আমরা ছোট্ট করে কনক্লুশনটা দিয়ে দিব। ইন কনক্লুশন, আই বিলিভ দ্যাট, এই যে আমি আমার মতামত আবার কি করে সারমর্ম, পুরো লেখাটার সারমর্ম দিয়ে দিব। I believe that railway investment is more useful than spending money on roads. Trains help reduce traffic, protect the environment and improve travel safety. আমি বিশ্বাস করি যে সড়কের তুলনায় রেলপথের বিনিয়োগ অনেক বেশি কার্যকর। কি করে? ট্রাফিক কমাতে সাহায্য করে, প্রটেক্ট দ্য এনভায়রনমেন্ট, পরিবেশ রক্ষায় সাহায্য করে, and improve travel safety এবং নিরাপত্তা উন্নত করতে সাহায্য করে। Therefore, the government should give more importance to developing railway system for a better future. তাই একটি সুন্দর ভবিষ্যতের জন্য সরকারের উচিত রেল উন্নয়নের প্রতি বেশি গুরুত্ব দেওয়া। দেখুন, এই এতটুকুই ছিল আমার রাইটিং টাস্ক 2 অপিনিয়ন এসে। আমি বিশ্বাস করি এটা দেখার পর আপনারা বলবেন রাইটিং টাস্ক 2 কি এত ইজি? হ্যাঁ, রাইটিং টাস্ক 2 এত ইজি, কিন্তু অনেক টিচাররা কি করে দুর্বল স্টুডেন্টদের প্রথমেই ভয় ঢুকিয়ে দেয় রাইটিং টাস্ক 2 নিয়ে। আসলে এই ভয়ের কারণেই আমরা রাইটিং টাস্ক 2 তে ভালো স্কোর করতে পারি না বা প্র্যাকটিসই করি না, মনে হয় আমরা পারবো না। কিন্তু আসলে যারা ফ্রি হ্যান্ড রাইটিং পারে তারা রাইটিং টাস্ক 2 অবশ্যই পারবে। দুর্বলরাও মাত্র 3 থেকে 4 দিনের প্র্যাকটিসে রাইটিং টাস্ক 2 তে 6 পয়েন্ট স্কোর তুলতে পারে। এবং যদি কেউ 15 দিন প্র্যাকটিস করে, দুর্বল বা মিডিয়াম লেভেলের স্টুডেন্ট যদি 15 দিন প্র্যাকটিস করে ঠিকমতো, তাহলে আমি বিশ্বাস করি 6.5 to 7 রাইটিং টাস্ক 2 তে কোনো ব্যাপারই না। আপনারা অনেকে বলতে পারেন অনেক বেশি হায়ার অ্যাডভান্স ভোকাবুলারি লাগবে, তারপর কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের ভেরিয়েশন আনতে হবে। না ভাই, বিশ্বাস করেন কিচ্ছু লাগবে না। আপনি যেরকম লিখেন ন্যাচারালি এইরকমই লিখবেন, শুধু গ্রামারের দিকে খেয়াল রাখবেন আর কিসে খেয়াল রাখবেন, স্পেলিং মিস্টেকের দিকে খেয়াল রাখবেন যাতে স্পেলিং মিস্টেক না হয়। এর মাধ্যমেই 6.5 পাওয়া সম্ভব। এই ছিল আমাদের রাইটিং টাস্ক 2 অপিনিয়ন এসে বা এগ্রি ডিসএগ্রি এসে। নেক্সট ভিডিওতে আমরা অন্য একটা মডিউল নিয়ে আলোচনা করব রাইটিং টাস্ক 2 এর কি আছে।
অপিনিয়ন এসে, ডিসকাশন এসে। আচ্ছা, ডিসকাস বোথ নিয়ে আমাদের নেক্সট ভিডিও আসবে, ডিসকাস এসে বা ডিসকাস বোথ ভিউজ নিয়ে। আশা করি সাথে থাকবেন। ধন্যবাদ।